সুন্দরবনের বাঘ বিধবা এই জঙ্গল থেকেই তারা যেত সুন্দরবনের গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে। আর এই সেই কাকিমা, কাকুর নাম কি ছিল? ধীরেন সর্দার। আপনার নাম কি? রাজুবালা সর্দার। আর এই দিদি কি আপনার মেয়ে? আপনার বৌমা। তাহলে আমরা সমস্ত কিছু ঘটনা শুনবো। আর আমাদের সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন বর্ধমান থেকে এসেছে, সুন্দরবন ঘুরছে। বিশেষ করে জেনে নেব কেমন লাগছে। খুব ভালো লাগছে, একটা আইল্যান্ড এরিয়া তো। আর মানুষদের অসহায় অবস্থা, তাদের কষ্ট, তাদের দুঃখ, তাদের একটা হতাশার জীবন, অনেক লড়াই করে তারা জীবিকা নির্বাহ করে। আর এটা তাদের সামনে এসে খুবই ভালো লাগছে এবং তাদের সঙ্গে শেয়ার করতে পারছি, তাদের বিষয়গুলো জানতে পারছি, এটা খুবই ভালো লাগছে। আর কেমন লাগছে একটু বলুন। ভালো লাগছে, এরকম দুঃখের জীবন, কষ্টের জীবন অনুভব করতে ভালো লাগছে। তাহলে এবারে বলুন আপনার নাম কি? আমার নাম রাজুবালা সর্দার। তাহলে আপনি যে ছেলে মেয়েকে নিয়ে এবং স্বামীকে নিয়ে জঙ্গলে যেতে হতো, তাই তো? হ্যাঁ, খুব অভাব সংসার ছিল, সেখানে বাচ্চা কাচ্চা নিয়ে তো আমাদের ওই জঙ্গলেই যেতে হতো, গভীর জঙ্গলেই আমরা সুদ ফেলে উঠতাম। ওঠার পরে দড়ি ফেলতাম, দড়ি ফেলে কাঁকড়া তুলতাম। কাঁকড়া যা 2-4 কিলো হতো এনে নদীতে ডাড়বে এসে আবার বিক্রি করে খেয়ে বাচ্চা কাচ্চা খাইয়ে নিয়ে এরকম যেতাম। যাওয়ার পরে একদিন এমন অবস্থা, এমন ঘটনা হয়ে গেল, সেখানে আর মানে স্বামীরও হারাতে হলো, নিজেরও জঙ্গলে ত্যাগ দিতে হলো। এখন কি করে খাবো? এখন বিদেশ ছাড়া আর কিছু নেই। বাচ্চা কাচ্চা না খাওয়া মানে অনাহারে তো আর মা হইয়া কতটুকু পারবো। এই পরে এখন চলতেছে। স্বামীর তো ঘুরাতে পারলাম না, বাঘের সাথে তার লড়াই করা আমাদের সম্ভব না। 2টো বাচ্চা নিয়ে গিয়েছিলাম। যখন স্বামী চলে গেল, তখন আমি কি হারে, স্বামী চলে গেলি মানুষ কি হারে থাকতে পারে? হয়তো আমি নদীতেই পড়ে যেতাম, আমার তোলালো লোক হতো না। কিন্তু সেইটুকু আমি অজ্ঞান হইনি, কিংবা খুব কষ্ট জীবনটা ধরে রেখে বাচ্চা কাচ্চা ফিরিয়ে নিয়ে আসলাম। তাও আনলাম কি করে? তাই লোকের মানে নদী খালের থেকে বেরিয়ে একটা নৌকো পেলাম। নৌকো পাওয়ার পরে সেখানে বলে কি হলো, তা বলছে যে এই ব্যাপার। তখন ওই ওরাই বেয়ে নিয়ে আসলো বাড়ি অবধি এনে, আর এই গ্রামে উঠলাম। তো আর কী বলো, সেখানে আর কিছু করার তো আমার ছিল না। তাহলে আপনারা কে কে যেতেন? ওই নিজেদের নৌকা ছিল? নিজেদের নৌকো ছিল, 4 মাঝি যেতাম আমরা। 4 মায়ে ঝিয়ে? হ্যাঁ, মানে একটা মেয়ে যেত, একটা ছেলে যেত, আর আমি আর আমার স্বামী যেত। আচ্ছা, কে কি করতো ওই নৌকা? কি কি কাজ ছিল কার কার? আমার কর্তা ও করতো মাঝি। আচ্ছা। আর আমি দোন ফেলতাম, ছেলে তুলতো, আর মেয়ে বসে বসে রান্না করতে দেখে একটু লক্ষ্য করতো। বাচ্চা মানুষ কত লক্ষ্য করবে? তো গাছের আড়ালেও তো পাতার আড়ালে থাকে, ওরা থেকে আর সেম্বায়। এবার হয়তো কী দেখতে কী দেখলো না দেখলো, এই যাচ্ছে যাচ্ছে কাঁকড়া দেখতে হয়তো ভুলে গেছিলো মেয়ে, হয়তো লক্ষ্য করলিনি। তারপরে ওই আক্রমণটা হয়ে গেছে। পাশার থেকে তুলে নেওয়ার পরে লোক পাশ ফিরে তখন আমাদের হচ্ছে মার বড় ছেলে, আমাদের তখন নতুন বিয়ে হয়েছিল। বিয়ে হয়ে 1 বছরের পরে তখন ওই কাঁকড়া মাছ করতে যেত, আর আমার ঘরের দিকে থাকতাম। এইদিকে থাকি কষ্ট লাগে কথাগুলো বলতে, মানে ব্যথাগুলো আমরা বলতে। আচ্ছা, তাহলে আপনার যে 2 ছেলে মেয়ে, তারা যে বলছেন যে এইগুলো করতো, ওগুলো কেমন ভাবে করতো সেইগুলোকে বলুন, যে তারা যে কাজগুলো করতো সেগুলো। ওরা বড় মেয়েটা রান্না করতো, আর ওই যে ছোট ছোট দড়িতে করে মানে চার ফাঁসি দিত। ফাঁসি দেওয়ার পরে রেখে দিত একটু করে। তারপরে ওই যখন এত খেয়ে মানে কাঁকড়া চলে যায়, 2-1টা চলে যায়, সেই দড়িটা নিয়ে তাড়াতাড়ি করে আবার দড়ে বাঁধে। বাঁধার পরে আবার হয়তো তাড়াতাড়ি হবে এই বলে আমরা বেশি জন 4 জন যেতাম। 3 জন যায়, সেখানে 4 জন যেতাম, বাড়ির ভাগ দিতে হবে না। আবার যে যখন 4 শেষ হয়ে গেল, আবার একটা দড়ি নেপে সে দড়িটা তাড়াতাড়ি পড়বে। গুণের ব্যবধান তো, গুণ ভাঁটা শুকিয়ে গেলে আর আমাদের তার কিছু হবে না। যত গুণের সময় তুমি কামাই করে নিতে পারো, তা সে হয় না তো, মাছ কাঁকড়া হয় না খুব একটা। পাশের জঙ্গল, এখানে এসে হয়। তাহলে আপনারা, আপনার মেয়ে ওই রকম করতো, আর আপনার ছেলে কি করতো? ছেলের কাজ কি ছিল?
ছেলে ওই তো আমি দোন ফেলতাম, ছেলে কাঁড়া তুলতো, মানে এই ছাগনি দিয়ে করে কাঁড়া তুলতো, মেয়ে সারা ফাঁসি করে রেখে দিত। আচ্ছা রেখে দেওয়ার পরে আবার ওইখান থেকে ও রান্না করবে, আবার এ করবে, এইসব কুটিকাটি কাজগুলো করতো। আচ্ছা। করার পরে আর ওই যখন ভাঁটা সরে যাবে আস্তে আস্তে করে বেরিয়ে আসতাম, তাহলে বিক্রি করে আর চলে আসতাম। হ্যাঁ, তাহলে আপনারা যে 4 জনে যেতেন, স্বামী স্ত্রী এবং ছেলে মেয়েকে নিয়ে, এবারে 4 জনেই ঘরে থাকতো। 4 জনেই এক একজনের দায়িত্ব থাকতো, সেইগুলো মিলে ঝুলে সকলে সেই কাঁকড়াকে ধরতেন। কাঁড়া ধরতাম। এইবারে বলুন যে আপনারা যখন যেতেন সেটা কোন কোন জঙ্গলে যেতেন? আমরা ওই ছেঁড়ার চল মানে কালীচড় বলে, আর এই ছেঁড়ার চল মানে রানিং এ তো আর বেশি দূর যাওয়া যায় না, আচ্ছা। মানে যাওয়া আসা রাস্তা কত দূর যেতে পারি। এই সকালে যাবো ভোরের বেলা, সন্ধ্যেবেলা বাড়ি আর আচ্ছা ভাঁটা সরে জোয়ার ভাঁটা একটা ভাঁটা করে। আর আমরা তো পাশি নৌকো না যে দূরে চলে যেতাম। পাশের নৌকা নিলে কি সুবিধা ছিল? পাশের নৌকো নিলে ওই যে দূরে চাল ডাল নিয়ে যায়, 1 সপ্তাহ 2 দিন 3 দিন থাকে, চলে আসে, সেই সুবিধা আমাদের ছিল না। আচ্ছা, তাহলে আপনারা একদিনের জন্যই যেতেন, যেটা বিনা পাশে। বিনা এবার বিনা পাশে যে যেতেন, আপনারা কি এই লোকালয়ের নদীগুলোতে ধরতেন না জঙ্গলের ভিতরে যেতেন? না, জঙ্গলের ভিতরে যেতে, এইটা তো একটা চক না, এটা একটা চক, ওইটা একটা চক, হুম মানে অনেক রকম বিভিন্ন রকম তো রাস্তা রয়েছে, হ্যাঁ। জলা 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 রয়েছে। এইখান থেকে বেরিয়ে হয়তো এটা হয়ে গেল, আবার ওই সামনে গেলাম, সামনে ওটা মারা হয়ে গেল, তার সামনে গেলাম, এরকম করে করে ঘুরে ঘুরে মারতে হবে। তাহলে আপনারা এই লোকালয়ের গায়ে যে নেট দেওয়া থাকতো, না, নেট দেওয়া ছিল না, আর নেই, আজও নেই। এই আমাদের এই সুন্দরবনের এলাকা থেকে ওই ধারে নেট দেওয়া নেই, কিন্তু এই আমাদের মানে আমাদের গ্রামের আমাদের ধারে এই ধারে নেট দেওয়া আছে, আর ও ধারে আর নেট দেওয়া নেই। তাহলে আপনাদের এই পাড়টায় ওপারে দেওয়া নেই, এই পাড়ে দেওয়া আছে। এই পারে না, ওই জঙ্গল পারে দেওয়া রয়েছে, মানে ওই যে 3 মুখ আছে আর এই ধারে 3 মুখ, এইখান থেকে করে নেট দেওয়া আছে। আর তা আবার যে জলাগুলো রয়েছে ওগুলো ফাঁকা, ওপর থেকে ওপর থেকে। তাহলে আমাদের কাঁকড়া মারার সুবিধা হবে, এটা তো ঢুকতে পারবো। এই খাল ঘিরে ছিল না। আচ্ছা, তাহলে ওই জায়গাগুলো ফাঁকা জায়গা থেকে আপনারা ভিতরে চলে যেতেন, সরু 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 খাড়িতে, ওখানে বেশি পরিমাণ কাঁকড়া হতো। কাঁকড়া হয় আর দোন যে দিতেন, তাহলে কি আপনারা নিচে নামতে হতো না, না, নৌকা থেকেই সমস্ত কাজকর্ম কাজ করতেন? করতে। আর থপা দিলে তাহলে তো নিচে? থোপা দিলেও নিচে লাগতে হয়, কিন্তু ওটা তো হয়নি তো আচ্ছা দোনে। আচ্ছা, এবারে বলুন যে আপনারা যে জায়গায় গেছেন সেটা কালীচর এবং ছেঁড়াচর বলা হয়, সেখানে আগেও দীর্ঘ বছর ধরে বা কয়েকবার গেছেন, হ্যাঁ, তাহলে সেই সময়কার একটু অভিজ্ঞতাটা বলুন যে ওই জঙ্গলে, সেখানে আপনারা কিভাবে জঙ্গলে জীবজন্তুর সম্মুখীন হতেন? ওখানে বাঘের মানে সর্বামের তো সবাই দেখা হতো, দেখা হলে সব নিজের সতর্ক হতে হতো। জীবনের মানুষের তো পরাভয় তো আছে, হয়তো সেখানে আমরা আজকে হয়তো গেলাম না, হয়তো 10 দিনের পরে আবার সেখানে গেলাম, এরকম করে যাই। জীবন বাঁচাবার জন্য মানুষ তো অনেকে কিছু করতে পারে, যে না রে বাবা এখানে ভয় আছে যাবো, হয়তো আবার ভুলে যাইবা না, যে না ওইখানে কাঁকড়া হয়েছে চলে যাই, যে দেখে শুনে কাজ করব, এরকম তো একটা হয়। তাই ওই দেখে শুনে কাজ করবো বলে ওই জাতি আজ যাচ্ছি কাল যাচ্ছি, এরকম করতে 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 কখন যে এই বিপদটা ঘটে আসবে তো আমরা তো বুঝতে পারিনি যে বিপদটা আমরা আসবে বলে। কত লোকের এরকম জান হারায়। তাহলে বাঘ বাদেও অন্যান্য কি জীবজন্তু দেখেছেন? সর, মুরগি, হরিণ, এমনি দূরের থেকে দেখা যায়। দূরের থেকে? আপনারা কি কখনো হরিণের মাংস খেয়েছেন? না না, পেটে দেখিনি, চোখে এমনি দূরের থেকে ছুটে যাচ্ছে তাই দেখি। কি আছে, হার নেই, তরোয়াল নেই, কিছু নেই, ওদেরকে ধরা যাবে না। আর ধরতে গেলে পণ্ডক্ষিত্ররা ধরে, পদেরা ধরে, আমাদের আর পেটেই পড়িনি, চোখেও দেখিনি। আচ্ছা চোখে দেখা যায়, কিন্তু তাদের ধরাটা তো দরকার না। হ্যাঁ। আচ্ছা, একটা বিষয় বলুন, যখন আপনারা 4 জনে ভিতরে গেছিলেন, তখন ছেলের বয়স কতটুকু ছিল বা মেয়ের বয়স কত? তারা কত বড় বড় ছিল? কত বলবো, ছেলে বিয়ে করে নিয়েছিল? ছেলে বিয়ে করে। হ্যাঁ, ছেলের বিয়ে হয়ে গেছে, মানে ছেলে 20-22-25 বছর বয়স হবে। না, অত বয়সে বিয়ে করিনি, বাড়ির পাশে লাভ ম্যানেজ করেছে। কত, 6 বছরে? ওই তো এরকম বেশি, কাঁকড়া মাছ করতে এক জায়গায় নিয়ে যেতাম, বড় না অনেক কাহিনী সেসব কথা। বাড়ির থেকে পাশাপাশি বাচ্চা মানুষ করতে গিয়ে ওর সেটা হয়ে গেছে। মানে ছেলের শ্বশুর বাড়ি মেলা দূর না, হ্যাঁ আমরা ছোটবেলা থেকে
ওখান থেকেও মেয়ে আসতো, আমরাও মাছ কাঁকড়া করতাম। আচ্ছা আচ্ছা করতে করতে এখন অনেক রকম ঘটনা, সে আর বলে দরকার নেই। কারণ বাড়ির বউ হয়েছে, বাড়ির মতন থাক। আচ্ছা আর মেয়ে তো ওই রকম হয়ে, আর আমরা এবার ওর বাবা যখন হারিয়ে গেল, তখন আমি দুটো বাচ্চা ছিল আমার পিছনে, এদের থুয়ে আর আমি দুটো বাচ্চা নিয়ে বর্ধমান চলে গেছিলাম কাজে, আলু তোলা। তারপর ওই মেয়ে থুয়ে গেছিলাম, মেয়ে আবার হাঁটা করে। প্রেম করেছে। হ্যাঁ, এবার যাই হোক, ছেলেও প্রেম করে বিয়ে করেছে, মেয়েও প্রেম করে বিয়ে করেছে। এ তো আর ঘরে ঘরে হচ্ছে এখন। হ্যাঁ, তো তাদের বয়স মোটামুটি 15-16 বা 18 বছর করে হবে নাকি? তাহলে এই বয়সে, এখন যুবক যুবতী বয়সে জঙ্গলে পেটের দায়ে 2 সন্তানকে নিয়ে স্বামী স্ত্রী আপনারা জঙ্গলে গিয়েছেন। তো এর পেছনে কি কারণ হলো বেশি টাকা উপার্জন করার জন্য, না কি কারণ ছিল? না না, বেশি টাকা আমাদের আগেকার আদিবাসী থেকে বলে কি যে আমাদের হাঁড়ি, মানে হাঁড়িটা চললেই হলো, আমাদের রেস্ত করার কোনো মনোভাব ছিল না। ভাত হলেই হলো আমাদের। পেটের ভাত হলেই হলো, এটা যে সঞ্চয় করে, বাঙালিরা সঞ্চয় করে যে আমরা আজকের খাচ্ছি কালকের কি খাবো, কিন্তু সেটা আমাদের আদিবাসীরাই ভাবে না। আদিবাসীরা যদি ভাবতো তাহলে আজ থেকে তো কত বড় লোক হয়ে যেত, কিন্তু আজও ভাবে না আদিবাসীরা। আজকের খাচ্ছি কালকে যা আছে হবে, এই বলেই সব তো শেষ করে দেয়। আচ্ছা, তাহলে বেশি পয়সা উপার্জন হবে সেইটা বিষয় ছিল না, কিন্তু উপার্জন করার জন্য বিষয় ছিল, যেটা সুন্দরবনের এই প্রত্যন্ত এলাকায় কাজের কিছু বা উপার্জন করার পথ ছিল না, তাই তো? ওটা পথ ছিল না। এবার আমরা জানি যে নৌকোয় যাব, 2 কিলো হোক 1 কিলো হোক এনে বিক্রি করে মানে দিনটা চলে যাবে, আবার সকালে তো যাবো। তাহলে আপনারা ওই যে চার মানে দিতেন, ওগুলো কোথা থেকে কিনতেন? এই খুঁটির থেকে দিত। ওগুলো কি কি মাছ ব্যবহার করতেন? ওই কি মাছ বলে, ওই ইল মাছ? না না, কুচিয়া মাছের মতন, সে বলে না দই সাপের মতন, হ্যাঁ হ্যাঁ, ওই ওই মাছ। আর কাঁকড়া ওখান থেকে এনে এই খটিতেই দিতেন? খুঁটিতে দিত। তখন কাঁকড়া ধরে নৌকার ভেতরে রাখতেন নাকি? হ্যাঁ, কাঁকড়ার ভিতরে রাখতাম, হাঁড়ি নিয়ে যেতাম, বড় হাঁড়ি, হাঁড়িতে করে রাখতেন। একবার ওই হাঁড়ি নিয়ে যেতাম, তো কাঠকুটো কাটতে দিয়ে জঙ্গলে উঠতে দিত না, এবার তার ঝাড় খোপ করতে পারতাম না, হাঁড়ি নিয়ে যেতাম। হুম, হাঁড়ির কাঁকড়া একবার ফেলে দিয়েছিল বেশি, ওই ছাড়ার চলে এইখানে রাস্তাটা ঘুরে 3 মুখে হুম, 1 হাঁড়ি কাঁকড়া ফেলে দিয়েছিল। আচ্ছা। বড় সাহেবরা, করার কিছু নেই, বিনি পাশে ফেলে দিল। রঞ্জিত ছিল আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে, রঞ্জিত কি বাবা এসে জানালাম, তাহলে সাহেব ফেলে দিয়েছে, আমরা কি করবো। সেদিন আর খাওয়া হলো না, চাল ডাইলে আসলো, বাস সাহেব ধরে আপনাদের সব কাঁকড়া ফাঁকড়া ফেলে ফেলে দিয়ে? দিয়েছে। বললো পাশ আছে, বলে স্যার পাশ নেই, ঢেলে দাও কাঁকড়া, নদীর কাঁকড়া ঢেলে দিল, বাস জোর করে ওরা ঢেলে দেয়? জোর করে ঢেলে দিল। হুম, ওই তো ফরেস্ট ডিপার্টমেন্টে আমাদের রঞ্জিত কাজ করে, এসে বললাম যে স্যার আমাদের এইটা কাঁকড়া ফেলে দিল, কী উপায়? বললো সাহেব ফেলে দিয়েছে, সাহেবের মুখে যাবে কেন? তো আমরা কি জেনে বসে আছি যে সাহেব আসছে কি কি আসছে? তো সে আর কোনো হুম। হলো না কিছু। আচ্ছা, তাহলে এবারে বলুন, আপনারা যখন ওই ছেঁড়ার জঙ্গলে ছিলেন এই ঘটনাটা, তাই তো? ছেঁড়ার জঙ্গলে যখন ঘটনাটা ঘটে, তখন ওই জঙ্গলের গাছগুলো কি কি গাছ ছিল? এবার ধান গাছ, কুঁজুর গাছ, কুসুর কাঠ, এইসবগুলো থাকে, তুলসী গাছের মতন এইসবগুলো থাকে। হেতাল গাছ ছিল না, তাই তো ওখানে? না না, হেতাল গাছ আছে, প্রতি জঙ্গলে হেতাল গাছ আছে। আচ্ছা, তাহলে আপনারা টেনশন করলে না। ঠিক আছে, ছেড়ে দিন, কপাল ছেড়ে দিন, ফ্রি হয়ে যান, অসুবিধা হবে না। এবারে আপনি যখন ওখানে এই 4 জনে ছিলেন, তাহলে ঘটনাটা এবারে কি ঘটেছিল সেইটা আমরা আপনার কাছ থেকে শুনবো, যে কি কি ঘটলো, আপনারা কে কি করছিলেন, এবং আপনার স্বামী কি করছিল, এবং বাঘটা কিভাবে আক্রমণ করলো। ওইটাই আমরা বলতে পারবো না, কেন পাশায় স্বামী ছিল, আমি দোন ফেলা ছিলাম, ছেলে জালতি মারছিল, মেয়ে রান্না করছিল, আর কিভাবে যে তুলে যখন নিয়ে যায় আমরা তো দেখতে পাইনি, যে সতর্ক হবো আমরা তো দেখতে পাইনি খুব। এবার ওদের উনি বাছা করছে, আমি দোন ফেলাচ্ছি, মানে এই জঙ্গল আমি এখান থেকে ফেলে ছুঁড়ে দিচ্ছি। এবার দড়ি আমি টানবো, হয়তো মাথা দিতে গিয়ে আবার কাঁকড়া দেখতে গিয়ে ওনার আর নজরটা নেই, ঝপাস করে এসে পড়েছে। মানে খেজুর গাছ ছিল তো, মানে হেতাল গাছ ছিল, তো হেতাল গাছের সাড়ে বসেছিল কি আমরা লক্ষ্য করি, আর কোনো শব্দই পাইনি। এবার ঝপাস করে যখন পড়লো, কী শব্দ হলো নেই, তখন আর দেখতে পাচ্ছে স্বামী নেই। আর সেখানে আমরা আর কি করবো, হাম করার তো ওখানে আর কোনো লোক নেই,
যে তোমার যাবে। আস্তে আস্তে করে ওই ফাটনানে বেরিয়ে আসলাম। আশেপাশে কোনো নৌকা ছিল না? তারপর বেরিয়ে যখন আসতেছি, যখন বেশি সন্ধে হয়ে যাচ্ছে, মেলা 4-5টা বাজাচ্ছে, এই সময় বেরিয়ে আসতে কী হলো, সবাই তো ঘরে আসবে, একটা নৌকো তো জানে, বিভিন্ন নৌকো যায়, এবার সবাই ঘরে আসছে, কী হলো বলে এই ব্যাপার। এখন ওরাই বিয়েতে নিয়ে আসলো, এনে আর ঘরে তুললো। আমাদের কোনো ইয়ে ছিল না, ছিল না যে কী বলবো না বলবো। তাহলে যখন আপনার স্বামী মাঝি হয়ে পিছনে বসেছিল, বাঘ যে শব্দ একটা হয়েছিল, তাই তো, ঝাপাস করে একটা পাশ করে শব্দ হয়েছে। হয়েছিল, তখন নিয়ে প্রথমেই কি দেখতে পেয়েছেন? না, আমরাও দেখতে পাইনি। ঘাড়ে ধরেছে বা কোথায় ধরেছিল দেখতে পাইনি? দেখতে পাই না, ঝপাস করে পড়লো আর তুললো, এই বাস তুললো, সেটাকে দেখেছেন? এবার এই তো নৌকো আছে, এবার স্বামী আমার এই পিছনে আছে, হুম। এবার ওই যে ঝপাস করে পড়লো, লাল মতন ভাগের তো একটা ওরকম থাকে, ওইটাই দেখলাম। আর তুলে হাঁটা করলো, পাঁজা করলো না, চলে গেল। সেটা দেখতে পেয়েছেন? ট্রেনে চলে গেল, মানে ঘাড়ে ধরে চাকিয়ে নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে, সেটা দেখেছেন? আমি দেখছি, বাচ্চা কারা দেখতে পাই না, কিন্তু আমি আমি তো ওনার দিকে চোখ করে থাকি। এবার আমি দেখতে পেয়েছি ঝপাস করে পড়েছে, আর ওদের ওই তুলে নিয়ে চলে যাচ্ছে। এবার ওই বাঘ 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 করতেছি। তাহলে আপনার স্বামী কোনো আওয়াজ টাওয়াজ করেনি? বা না, ও আওয়াজ সময়ই পায়নি তার আওয়াজ করতে, ও সঙ্গে সঙ্গে ঘাড়ে দাঁত বসিয়ে দিয়েছে? হ্যাঁ। তাহলে আগে থেকে আপনাদেরকে ও ফলো করছিল? হয়তো আমরা দড়ি যখন ফেলে চলে যাচ্ছি, আসার পথে তো ওই হচ্ছে, দড়ি তুলে আসার পথে। এবার আমরা তো নিজের মতন ফেলে চলে যাচ্ছি, এবার তো আসবো, কাঁকড়া তুলে তুলে আসবো, এবার কে দেখবো? দেখার সময় না, কাঁকড়া উঠতেছে ভালো। তাহলে যখন ওই জঙ্গল থেকে নৌকাটা কত দূরত্ব ছিল? না, এরকম এই তো জঙ্গল, এটাই আমাদের নৌকো, এইটুকু মাত্র 10 ফুটের দূরত্ব। নাহলে কাঁকড়াটা পাবে কি ওটা? আবার তো ওটার তো সরু জলা, তো এইখান থেকে নৌকো যাবে, ওইখানে কাঁকড়া থাকে, দড়ি তুলে তুলে যাচ্ছে। তাহলে জঙ্গলের গায়েই এক কথায় ছিল। গায়ে তাহলে বাঘ যে কোনো মুহূর্তেই আপনাদেরকে নিতে পারে? হ্যাঁ, তো ওটাই তো, এই যে আমাদের দেখতে পাচ্ছেন এই জলাটা, এই জলাটা, হ্যাঁ, ওই জলাটার কিরকম, ওই একটা নৌকো ঢুকলি, এপাশে জঙ্গল, ওপাশে জঙ্গল, তাহলে এখানে কি আর দূরত্ব জায়গা? পালাবারও তোমার কথা, যে রাস্তায় ঢুকবে সেই রাস্তায় বেরোতে হবে, তোমার আর কোনো পালাবার জায়গা নেই। এইবারে বাঘ অনেক রকম কি করে, অনেকবার যে একজনকে ধরার পরে একজনকে রেখে দিই, আবার একজনকে ধরে, আবার একজনকে পাই না তো, আমরা তো সঙ্গে সঙ্গে বেরিয়ে আসলাম না, সঙ্গে সঙ্গে আপনারা বেরিয়ে এসেছেন। তাহলে আপনি দেখতে পেয়েছেন বাঘটা শব্দ হয়েছে, ঝাপাস করে ধরে স্বামীকে নিয়ে পড়েছে, জলে পড়েছিল? হ্যাঁ, এবার না, জলে পড়বে না, চলে এইটুকু জায়গায় যদি হাত লম্বা করলেই তো পেয়ে যাচ্ছ। এবার আমরা ওই আর সঙ্গে সঙ্গে তো তুলে নিচ্ছে, চলে তোমার কোনো শব্দই হলো না, কিন্তু নৌকোটায় তোমার টাল খেয়ে ওই ধারে ধাক্কা লাগলো, লাগার সঙ্গে সঙ্গে আমরা তো বুঝতে পারছি যে তুলে নিয়ে যেমন ওই আবার ওই সঙ্গে সঙ্গে আবার বেরিয়ে পড়লাম, এইরকম অবস্থা। আর জলে পড়বে কি করতে, সরু এরকম খালে গেলে তোমার পড়বে, এদিকে আবার সরু খালে যাবো না, ফর্সার আছে, ভয় থেকে পালিয়ে উঠি, বট শব্দ হচ্ছে, পালিয়ে থাকতে হবে, এইরকমই ঘটনাটা ওইভাবেই ঘটে, যে ফর্সার বট আসছে, এখন বেরোবো না, এইভাবেই ঘটনাটা ঘটে। পালিয়ে থাকা যায় নদীর, মানে এই খালের মুখে উঠে যাবো, এবার বাঘ তোমার ছুটে আসতে, তুমি পালিয়ে আসতে পারবে না, ও ধরবে। বাঘ ধরলেই জ্বালা নেই, কিন্তু ফর্সা ধরলেই জ্বালা আছে। আচ্ছা, আপনাদের এমন লাগে যে বাঘ ধরলে জ্বালা নেই, কিন্তু ফরেস্টার লোকেরা ধরলে জ্বালা অনেক। তা জ্বালা নেই, তোমার নৌকো ভেঙে দেবে, তোমার যা জিনিস থাকবে তুলে নিয়ে চলে যাবে, কেস কামার করে দেবে। এবার তো আমাদের নৌকো ট্রেনে নিয়ে গেছিল, মধ্যখানে চেলা করে দিল। তাহলে এই যে পেটের জ্বালায় ভিতরে যাচ্ছেন, তাহলে মৃত্যুটাকে গ্রহণ করে নিচ্ছেন, কিন্তু ওই টাইগার অফিসারদের হাতে পড়তে চাইছেন না। তাই তো, মানে বাঘের দাম আছে, কিন্তু মানুষের দাম নেই। যদি পড়লি তো এখন সব জিনিস আমরা গরিব মানুষ কোথায় পাবো? এই জিনিসটা আমার ক্ষতি করে দেবে, সারাই করতে পারবো না, দোড়া তুলে নেবে, হাঁড়ি কুড়ি তুলে নেবে, আমরা কোথায় তৈরি করবো? এই ভরে তো জীবনে ভয় তো বাঘের মুখে যায়। এইসবগুলো ফরেস্টারদের শুনতে খুব ভালো লাগে, তবে কি আর বলবো, বলার মতন জায়গা নেই আমাদের। তাহলে এরকম ঘটনা। এইবারে আপনারা যখন দিয়ে আসলেন, তখন কি ফরেস্টের লোকদেরকে খবর জানিয়েছিলেন? এ খবর ওদেরকে জানানো হয়নি? সেখানে ওইরা বলবে তো, তোমরা বিনি পাশে কেন গেলে,
কোথায় পড়েছে, কী বৃত্তান্ত, তোমরা বাঘ মেরে এসছো, সে বিভিন্ন রকম প্রশ্ন তাদের সেটা আমাদের জানানো হয় না, জানানো। জানানো হয় না, জানালে হচ্ছে কেস করে দেবে, কেস করে দেবে। যারা আছে সবাই। বলে তোমরা ঠিক বাঘ মেরে এসছো, তোমরা কি আপনি ইচ্ছে, তোমাদের নৌকো বন্দুক ছিল, দা ছিল, কুরুল ছিল, বিভিন্ন রকম ওদের বুঝতে পেরেছি। তাহলে এরকম অবস্থা আছে। এবারে একটা বিষয় বলুন যে আপনি এখন বর্তমানে আপনার যে অবস্থা, আপনি একজন বাঘ বিধবা, অর্থাৎ স্বামী বাঘের পেটে গেছে, আর আমরা খুবই শোকার্ত এবং মর্মাহত আপনার এই ঘটনা শুনে। আপনি এখন বর্তমানে কেমন অবস্থার মধ্যে আছেন এবং আপনার শারীরিক অবস্থা কি আছে বলুন। আমার এই তো বয়স হয়ে গেছে, আর কি করবো, বাচ্চা কাচ্চার উপরে নির্ভর, নিজে তো আয় উপায় করতে পারবে, আর যা হয় দুটো একটা সকাল আর সন্ধ্যে একটু হাঁড়িয়া বিক্রি করি, পান খাই, এই তো নেশা, পানের ওপর নেশা করি, হাঁড়িয়া বিক্রি করি, কি করব, হাঁড়িয়া না বিক্রি করি খাবো কি, নিজের তো একটা হাত খরচ আছে না, নেই সরকারের টাকা পাইনি, এই করে খাই, আর কি করবো। এখন চালের দাম কত, জমি জায়গায় চাষবাস নেই, আর যেটুকু ছিল তো স্বামী সব বন্ধক দিয়ে গেছে, এবার আমরা বাঁচবো কি করে। স্বামী যে জঙ্গলে যেহেতু কাঁকড়া ধরতে, তাও জায়গা বন্ধক, তো বন্ধক দিত না, তো বাচ্চা কাচ্চা থাকলে কি হবে, সেখন চালের দামটা কী ছিল, আর সেখানে মানে সেখানে জমি কী হবে, 20,000 টাকা দিচ্ছে, আর সামনে বছর ছাড়িয়ে নেবো, ওই ছাড়ানোই সার, ওই 20,000 টাকা 14 বছর করে যাচ্ছে, আর আমাদেরও 20,000 টাকা জোগাড় হচ্ছে না যে জমিটা ছাড়িয়ে আনি, এরকম পজিশনে। এবার এই বাচ্চা কাচ্চারা যায় আসে, হয়তো এই বছর 10 কাঠা ছাড়ালো, সামনের বছরকে 10 কাঠা ছাড়াবে, এইরকম করে করে 2-5 কাঠা করে যাক জমিটা কন্ট্রোল করেছি, 1.5 বিঘে জমি, তা 1.5 বিঘে জমি 5-6টা ছেলে মেয়ে, হয় কি বলো। তো এই এবার যারা চাষ করবে 2,000 টাকা নেবে, তোমার ধান ভাঙাবে, 10 বস্তা কি 5 বস্তা ধান হলো, ভাঙাবে তার 5-10 টাকা, মানে 100 টাকা করে বস্তা, তাহলে তোমার কি থাকবে, তুমি এলাক পোশাক করবে না বাচ্চা কাচ্চার মুখি দেবে, আর কি বলবো। তাহলে আপনার প্রতিদিন এখন শরীরের কন্ডিশন ওষুধ খেতে হচ্ছে? ওষুধ তো খেয়েছি, এখন এক্ষুনি একবেলা টেস্ট করে আসলাম, আবার এই মাথার জন্য জাতি হবে, কে মানে শনিবার না বৃহস্পতিবার দেবে ওর, রিপোর্ট টিপোর্ট সব দিয়েছে এখন ডাক্তারখানায়, এই সকালেই তো আসলাম, এই তো বাথরুমের ধারে সেদিন করে ওই পড়ে গেছিলাম, তো এরা কেউ ছিল না, সব কাজেই ছিল, শুধু একটাই নাতি ছিল আমার কাছে, তা সে খেলা করতে গেছে, বললেই হয়তো খারাপ লাগবে, বাথরুমে গেছি, বাথরুমে জল খরচা করেছি, অল্প জল ছিল, সেইটা খোঁটার এরকম করে খোঁটা ধরেছি বুদ্ধি করে, খোঁটাটা ধরে ওইখানে বসে পড়েছি, আর ওই জল নে মাথায় দিচ্ছে, তারপরে চিল্লাচ্ছি, আমি কেউ আসে না কি আসো আমার, ওই আমার যা বড় যা ওই আসলো, বলে কী হচ্ছে, মানে এসে আবার বালতিতে করে ওইখানে 2-3 বালতি জল দিল, তবে গায়ে একটুখানি হুঁশার, আর শুধু শুয়ে যদি পড়তাম তাহলে আর আমার আর পেতে হতো, তো বুদ্ধি করে পায়খানার ঘরটার খোঁটাটা ধরলাম বলে, যে পাকা টাকা হলে আর হয়ে যেত, আমার ওরকম চিন্তা থাকলে ওইরকম। তাহলে এরকম শারীরিক অবস্থা আছে, এখন ওই পেটে নিয়ে আসো, আমার এই যে রিপোর্ট আনতে যাবেন তাই তো? হ্যাঁ। আর ধন্যবাদ দিই বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। আপনারা জানতে পারলেন সুন্দরবনের জীবনধারার মধ্যে বাঘ বিধবার আরেকটি ঘটনা, যে স্বামী স্ত্রী জঙ্গলে গিয়েছিল আর স্ত্রীর চোখের সামনেই স্বামীকে বাঘের আক্রমণ করেছিল, 2 সন্তান নিয়ে ফিরে এসেছেন, আর তাদের সংসার চলছে এইরূপে, বর্তমানে তার শারীরিক অবস্থা এইরূপ। আর আপনারা যদি এই পরিবারকে ব্যক্তিগত রূপে কিছু সাহায্য করতে চান, করতে পারেন, এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং আমাদের বন্ধুবান্ধবের পক্ষ থেকে আমরা এই সমস্ত পরিবারের পাশে দাঁড়াবার যে মনস্থ করেছি, আমরা এগিয়ে চলেছি। সাথে থাকুন, সঙ্গে থাকুন। সুন্দরবন জীবন আমার জীবন, আমার সুন্দরবন আপনার সুন্দরবন।